আমরা আমাদের আজকে রাত্রিকালীন ক্লাসে ইন্সপেক্টরশিপ গাইডের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আসলে এখানে আমাদের ভুলগুলো কোথায় আমাদেরকে দেখতে হবে। আমরা আসলে গাইডের প্রতি বেশি ঝুঁকে গেছি এবং গাইডের প্রতি এত বিশ্বাসী হয়ে গেছি যে যিনি গাইড লিখবেন তার মতো বিজ্ঞ ব্যক্তি এই দেশে আর কেউ নাই। এই ধারণা বলেই ছাত্ররা ঝুঁকে যায়। এখানে ছাত্রদের কোনো দোষ নাই। যারা আমরা গাইড লিখি, যারা আমরা ক্লাস নেই, আমাদেরই বড় দোষ। যদি আমি এখন দেখি একটা প্রশ্ন আসছে, থানার মূল্যবান রেজিস্টার কি কি? উক্ত রেজিস্টার সমূহের প্রয়োজনীয়তাকে ব্যাখ্যা করুন। তার মানে থানার মূল্যবান কোনগুলো রেজিস্টার আছে, থানার মূল্যবান রেজিস্টার কোনগুলো। এখন থানার যে মূল্যবান রেজিস্টারের কথা বলা হয়েছে, সেখানে বলা আছে, দেখো আমি একটু কথা বলি, একটা গাইডের কথা বলছি। থানা হলো পুলিশের মাঠ পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট। অপরাধ এবং অপরাধীদের যাবতীয় তথ্য ইত্যাদি থানায় রেকর্ড করা হয়ে থাকে। পিআরবি ভলিউম 2 অনুযায়ী অ্যাপেন্ডিক্স 13 এর পিআরবি 373 মতে থানায় মোট 86টি ফাইল এবং রেজিস্টারের তালিকা উল্লেখ করা আছে। অর্থাৎ একটা থানায় 86টি ফাইল এবং রেজিস্টার থাকবে, এটা তাদের বক্তব্য, এটা আমার বক্তব্য না। তাহলে আমাকে দেখতে হবে পিআরবি 373 বিধিতে কয়টা রেজিস্টারের কথা বলা হয়েছে নাকি। সে যেহেতু বলছে যে থানায় 76টা ফাইল এবং রেজিস্টার থাকবে, তাহলে তো আমরা পিআরবি 373-ই দেখবো নাকি। তোমাদের বক্তব্য কি? জি স্যার। জি স্যার। সেখানে আবার বলছে যে অ্যাপেন্ডিক্স 13, অর্থাৎ আহ পরিশিষ্ট 13 দেখতে বলছে। পরিশিষ্ট 13-তে গিয়ে আমরা যেটা দেখলাম, এখানে আবার কি বলছে, থানায় কোন কোন রেজিস্টার গুলো গুরুত্বপূর্ণ। এফআইআর রেজিস্টার, জিডি রেজিস্টার, নন এফআইআর রেজিস্টার, অপমৃত্যু মামলার বিবরণী, গ্রেপ্তারি পরোয়ানা রেজিস্টার। কই 313-র অ্যাপেন্ডিক্স, 373-এর অ্যাপেন্ডিক্স 13-তে এই নামে কোনো রেজিস্টারে উল্লেখ করা নাই। তুমি কোনটা উত্তর দেবে আমার বলো। তোমরা যাও সবাই, যাদের কাছে অ্যাপস আছে, যাদের কাছে অ্যাপস আছে, পিআরবি অ্যাপস আছে, তোমাদের কাছে কি আছে পিআরবি অ্যাপস? আছে স্যার, আছে। আচ্ছা, পিআরবি অ্যাপসের তুমি চলে যাও, তুমি আগে প্রমাণ নাও। প্রমাণ ছাড়া কোনো কাজ হবে না। পিআরবি তে ঢোকো, পিআরবি তে ঢোকানোর পরে দ্বিতীয় খণ্ডে চলে যাও। তৃতীয় খণ্ডে গিয়ে ক্লিক করো, করে অ্যাপেন্ডিক্স 13-তে চলে আসো। অ্যাপেন্ডিক্স 13 বুঝো? লেখা আছে লিস্ট অফ রেজিস্টার ফাইল টু বি মেনটেনেড ইন দা ভেরিয়াস অফিসার। ভালো কথা। এখানে এখানে ডিএইচ অফিসেও কি কি মেনটেন করতে হবে সেখানে উল্লেখ করা আছে। এখানে কোনোটাতে তো আমি পাইলাম না। এফআইআর ইত্যাদি, এখানে বিভিন্ন রেজিস্টার বলা আছে এবং বই রেজিস্টার কোনটা কতদিন থাকবে সেটা এখানে বলা আছে। জুরিডিকশন লিস্ট অফ পুলিশ স্টেশন, এখানে বলা আছে পার্মানেন্টলি থাকবে এটা। এই যে বিষয়গুলো, তারপরে জুরিডিকশন ম্যাপ অফ পুলিশ স্টেশন, এটা থাকবে। তো এখানে তারা যে লিখলো যে থানার গুরুত্বপূর্ণ রেজিস্টার নিম্নরূপ, এগুলা কিন্তু পিআরবি তে আমি ওখানে খুঁজে পেলাম না। তাহলে আমি কোনটা গুরুত্বপূর্ণ রেজিস্টার হিসেবে গণ্য করব? কি আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি না। তোমরা বইয়ে দেখো আগে, আগে আমার কথা না, তোমরা বইয়ে দেখো। কিংবা যার কাছে পিআরবি ভলিউম 2 নাই, সে মোবাইলের সফটওয়্যারে গেলে দেখতে পারবা। পিআরবি ভলিউম সফটওয়্যার ডাউনলোড দেখছো তুমি? স্যার বললাম পাই টুতে নাই স্যার। পয়েন্ট কত ইয়া স্যার খুঁজে পাই না তো স্যার। বললাম টু আছে স্যার, এই যে ভলিউম 2 এটা না, এটা না, এটা আলাদা ইন্ডেক্স। এটা হলে তোমার ইয়াতে দেখতে হবে। কি রাজুল, বার করতে পারছো? না স্যার, পারি নাই। তোমার কাছে মোবাইলে সফটওয়্যার নাই পিআরবির? এই জন্য তো বললাম যে তোমরা নিজেরা পড়াশোনা করো কিন্তু কিছুই বোঝো না। যে এরকম একটা ডিপ সাইনালার সফটওয়্যার হবে, এই যে এরকম এরকম একটা সফটওয়্যার আছে, অ্যাপস থেকে নিবা। টোটাল পিআরবি আছে এখানে, পিপি ফর্ম নাম্বার দেওয়া আছে। এগুলো কি তোমাদের বলে দিতে হয় কোন মহিলার কি চেহারা, কার কি আছে? সেগুলো তো খুঁজে বের করো, এগুলো খুঁজে বের করো। তার মানে এটা ভুল? এই যে লেখা আছে যে রেজিস্টারে এতগুলা এতগুলা, এই রেজিস্টার এই জন্য ব্যবহার করা হয়ে থাকে, এটা আমাদের দরকার নেই। পরীক্ষায় আসলে না দিয়ে চলে আসবে এটা। আচ্ছা,
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রধান কর্মকর্তা বলা হয় কেন? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে, অর্থাৎ থানার পুলিশ প্রধান কর্মকর্তাকে, থানার যিনি পুলিশ প্রধান তাকে কেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা হয়? অর্থাৎ এটি সিআরপিসি 4-1 বলা হয়েছে যে থানার যে সকল অফিসার থাকবেন সেখানে বলা হয়েছে কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারেন। বলছে যে কনস্টেবল পদের উপরে প্রত্যেক ব্যক্তিই পারবেন, তার মানে প্রধানকে থানার ইন্সপেক্টর, তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারবেন। আমি এখানে অনেকগুলো বিষয় তোমাদের এখানে দেখছি। তো এখানে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেখানে তোমরা যদি এগুলো বাস্তবতা দেখো, এটা কারণ আছে। কারণটা হলো প্রশ্নগুলো এখান থেকে আসছে, বিভিন্ন সমস্যা সম্বলিত প্রশ্ন। চলে আসি, কে কি অপরাধ করেছে ব্যাখ্যা দিন। এবং তোমাদের প্রশ্ন আর আগের মতো আসবে না। এই ক, 1 দিয়ে 1-এর ক খ গ, 2-এর ক খ গ, এগুলো তোমাদের প্রশ্ন আসবে। তো তোমাদেরকে বারবার করে বলবো যে বিশেষ করে ইন্সপেক্টরশিপ গাইডে যে সকল প্রশ্ন আছে উত্তরগুলো নেওয়ার প্রয়োজন নাই, কিন্তু প্রশ্নগুলো তোমাদেরকে নিতে হবে। আমার কথা বুঝতে পারছো আইনুল? জি স্যার। আমি বলি, ক নামক এক ব্যক্তি খ সহ অজ্ঞাতনামা 7-8 জনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ দায়ের করিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্ষয়ের প্ররোচনায় উক্ত অভিযোগ নষ্ট করে লঘু ধারায় মামলা রেকর্ড করেন। তাহলে অপরাধ কোনটা হলো? প্রথমে বলা আছে যে ভারপ্রাপ্ত কর্মকর্তা একজনের প্ররোচনায় যে ধারায় মামলা রেকর্ড করার দরকার সে ধারায় না করে লঘু ধারায় করেছে। তাহলে কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি লঘু ধারায় কোনো মামলা রেকর্ড করেন সেক্ষেত্রে তার শাস্তির কথা বলা হয়েছে কত ধারায়? 218। 218 ধারায়। এইরকম ঘটনায় যদি কেউ প্ররোচনা দেয় তার শাস্তির কথা বলা হয়েছে কততে? 109 স্যার, হ্যাঁ, 109 হবে না স্যার? না, 108। কত আসবে? 109 স্যার। 109। আর তিনি যে আলামত এই প্ররোচনাযুক্ত অভিযোগ লঘু ধারায় মামলা করলেন, ডাকাতির অভিযোগ প্রাপ্ত হয়ে প্ররোচনায় অজ্ঞাতনামা 7-8 জনের বিরুদ্ধে ডাকাতি অভিযোগ দায়ের করলে প্ররোচনায় উক্ত নষ্ট করিয়া লঘু ধারায়, তার মানে কি? 204 স্যার, পেনাল করে হ্যাঁ? 204। এবং পিয়ার বিচার 243-এর বর্ধিত বলছে একবার এদার হলে আর তো নষ্ট করা যাবে না, মানে বাতিল তাহলে করা এরকম যাবে না। এরকম প্রশ্ন, মানে আমি কথাটা তোমরা পরে বলো। প্রশ্নটা হলো এরকম যে একজন ব্যক্তি থানায় 7 জনের ব্যক্তির বিরুদ্ধে একটা ডাকাতির অভিযোগ জমা দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাকাতির মামলা রুজু না করে লঘু ধারায় একজনের প্রয়োজনে মামলাটি রেকর্ড করেন এবং নষ্ট করেন না। যাক, ভালো কথা। তাহলে এখানে একটা অপরাধ হলো তিনি লঘু ধারায় যে মামলা রেকর্ড করেছেন 218, তিনি যে এজাহার নষ্ট করেছেন সেটি হলো 204, প্ররোচনা যিনি দিয়েছেন তার কি শাস্তি? তাহলে তিনি 109 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন, এই তো নাকি আইনুল? জি স্যার। স্যার, জি স্যার। কিন্তু এই প্রশ্নের উত্তর তোমরা যদি বইতে পড়তে যাও, গাইড অনুসরণ করে, তাহলে তোমরা ভুল করবা। ধারাগুলো দেওয়া আছে কিন্তু অহেতুক কিছু বিষয় দেওয়া আছে যেটা কোনো প্রয়োজন নাই। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আমরা অহেতুক দেব না, যেটা চাইছে সেটা দেব। যেমন প্রশ্ন দেখো, রাত্রিবেলা ক্ষয়ের গৃহে ঢুকে গয়ের স্ত্রীর শরীর থেকে গহনা খুলিয়া নেওয়ার সময় টানাটানিতে কান ছিঁড়ে যায়। এটা প্রশ্ন আসছিল পরীক্ষা এক সময়। একজন নারী রাস্তা দিয়ে যাচ্ছে, তার শরীরে গহনা পরা আছে। হঠাৎ করে একজন চোর তার এই কানের রিংটা টান দিতে গিয়ে তার কানে রক্তাক্ত জখম হয়। এক্ষেত্রে চোরের অপরাধটা কোন ধারা হবে? 394 স্যার। 392 স্যার। কত ধারা হবে? 392। বুঝলাম না কি, মালিকুল কোন ধারা? 394 ধারা দুঃসূত্র আঘাত স্যার। আইনুল কোন ধারা হবে এটা? 394 হবে স্যার। সঠিক উত্তর 394। 392 হয় কিভাবে? কান দিয়ে রক্ত পড়ে গেছে, সেখানে কি 392 হবে? তার মানে
প্রশ্নের উত্তরটা লিখতে হবে যে চুরি কখন দস্যুতায় পরিণত হয় তাহা পেনাল কোডের 390 ধারায় উল্লেখ করা আছে। যদি কোনো ব্যক্তি চোদ্দ সম্পত্তি লইয়া যাইবার কালে আঘাত করেন, তখন এই চোরি আর চুরি থাকে না, তা দস্যুতায় পরিণত হয়। এবং দস্যুতা সংগঠন কালে যদি কোনো ব্যক্তি কাউকে আঘাত করেন, সেটি পেনাল কোডের 394 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আলোচ্য প্রশ্নে ক নামক চোর জনৈক নারীর কানের রিং ছিনিয়ে নিতে গিয়ে জোরপূর্বক মানে তা জোরে টান দেয়, তার কানে রক্তাক্ত জখম হয়, সেক্ষেত্রে জনৈক চোর পেনাল কোডের 394 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এটাই তো নাকি? জি স্যার, এটাই। তোমরা খেয়াল রাখো, আমি যেগুলো আলোচনা করতেছি এর মধ্যে তোমাদের পরীক্ষায় পেয়ে যাবা, কোনো সমস্যা হবে না। ওই দেখবা ইন্সপেক্টরশিপও আমি তাই বলছিলাম, কারণ কর্তৃপক্ষ প্রশ্ন যেগুলো দিবেন, কর্তৃপক্ষ তো আন্দাজে একটা প্রশ্ন দিবে না। ওই যে যেমন আমাদের ওই নাজমুলে বললো, স্যার একটা প্রশ্ন 2 গাইডে 3 গাইডে এলোমেলো করে দিছে, এই জাতীয় প্রশ্ন জীবনে আসে না। হ্যাঁ, খকে হত্যা করিবার উদ্দেশ্যে ক তাহার খাদ্যে বিষ মিশ্রিত করে এবং খয়ের খাবারের টেবিলে রাখে। খয়ের খাবার গ্রহণের পূর্বে জনৈক বন্ধু খকে ডাকিয়া তাকে ডেকে নিয়ে বাইরে চলে যায়। অর্থাৎ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করিবার উদ্দেশ্যে খাবারের মধ্যে বিষ মিশ্রণ করে রাখে। তো খাইতে বসবে এরকম সময় তার বন্ধু তাকে ডেকে নিয়ে যায়, এটা কোন ধারায় অপরাধ হয়েছে? 307 চেষ্টা। আইনুল, কোন ধারায় অপরাধ হয়েছে? 307 স্যার, হত্যার চেষ্টা। এখন দেখো এখানে এই উত্তরটাতে লেখছে যদি মারা যাইতো তাহলে এই ধারায় অপরাধ হতো, যেহেতু মারা জানে আমার কোনো দরকার আছে মারার দিকে যাওয়ার জন্য? মরেই নেই আর মারার কি দরকার স্যার? ফাও, এই ফাও গুলা দিয়ে আমাদের এমনি পরীক্ষার্থীর সময় নাই, আমরা ফাও দিয়ে কেন লোকটাকে ক্ষতিগ্রস্ত করছি। পরবর্তী প্রশ্ন, জনৈক বখাটে ক কলেজ ছাত্রী খকে, জনৈক বখাটে ক কলেজ ছাত্রী খকে কলেজে আসা যাওয়ার পথে প্রায় উত্ত্যক্ত করত। একদিন ক খকে রাস্তায় একা পেয়ে সম্ভ্রমহানি করে, ইহাতে খ লজ্জায় এবং ঘৃণায় আত্মহত্যা করে। এক্ষেত্রে কয়ের অপরাধটা কোন ধারায়? 9 ক স্যার, নারী ও নারী ও শিশু শিশু নির্যাতন 9 ক। সম্ভ্রমানেরটা কি হবে? 9 ক স্যার, নারী শিশু নির্যাতন দমন আইন 9 ক। যদি ধর্ষণের কথা বলেনি সেক্ষেত্রে অন্য আসবে 9 ক ধারায় শাস্তিযোগ্য অপরাধ হবে নাকি? জি স্যার। জি স্যার। এই ধরনের প্রশ্ন আসলে আমরা কিভাবে লিখবো? নারী ও শিশু নির্যাতন দমন আইনে 9 ক উল্লেখ আছে, কোনো ব্যক্তি কোনো নারীকে সম্ভ্রমহানি করলে তারপরে কিভাবে লিখবো আমরা? সম্ভ্রমহানি শহীদ কিভাবে লিখবো বলতে পারো শহীদ? স্যার, কিভাবে লিখবো আমরা 9 ক ধারার উত্তরটা? নারী শিশু নির্যাতন দমন আইনের 9 ক ধারা উল্লেখ আছে, যদি কোনো ব্যক্তি কোনো নারীর সম্ভ্রম হানি করে তার ফলে যদি ওই নারী যদি আত্মহত্যা করে। বানালে তো হবে না, তোমাকে বলতে হবে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ক ধারায় উল্লেখ করা আছে কোন নারীর সম্ভ্রমহানি ঘটার প্রত্যক্ষ কোনো কারণে যদি কোনো নারী আত্মহত্যা করেন, সেক্ষেত্রে যে ব্যক্তি সম্ভ্রমহানি ঘটার জন্য দায়ী সে ব্যক্তি এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ক ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। আলোচ্য প্রশ্নে খ নামক বখাটে খ নামক নারীর সম্ভ্রমহানি ঘটার প্রত্যক্ষ কারণে নারীটি যে আত্মহত্যা করেছে, সেক্ষেত্রে সে 9 ক ধারায় শাস্তিযোগ্য অপরাধ। তো শহীদ তোমাকে একটু পড়তে হবে, কারণ তুমি হলে এখানকার মুরব্বী, তুমি আছো এখানে, রাশেদ আছে, এইগুলো একটু ভালো হতে হবে। মাস্টারের দোষ দিয়ে লাভ নেই, বুঝতে পারছো? তোমাদের একটু জানতে হবে বাবা। আচ্ছা, ক প্রেক্ষাগৃহে ছবি দেখার সময় তার যৌন কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে পাশের সিটে বসা খ নামক মহিলা পুরুতে বা তার
নিম্নাঙ্গে স্পর্শ করেন, কোন ধারার অপরাধ এটা? নারী শিশুর 10 নারী ধারা। ও শিশুর 10 ধারা 10 তাহলে আমরা এই ধরনের যৌন প্রশ্ন নিপীড়ন। কিভাবে লিখবো? আমি এতবার করে কিন্তু তোমাদেরকে দেখাইছি, ওই জন্য বললাম যে তোমরা এমন ভাবে গাইড পড়ছো, আমি জীবনে তোমাদেরকে এটা ডেভেলপ করাতে পারবো। কিভাবে উত্তরটা লিখবো আমরা? কিভাবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 10 ধারায় উল্লেখ করা আছে যৌন পীড়নের কথা। যদি কোনো ব্যক্তি তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা অন্য কোনো কেমনে হলো? যদি কোনো ব্যক্তি যৌন কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে কোনো নারীর বা কোনো শিশুর কোনো অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করেন, তাহলে সে ব্যক্তি নারী শিশু নির্যাতন দমন আইনে 10 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করবেন। এগুলো তো আমি যেদিন প্রথম তোমার ক্লাসে আসো সেদিন থেকে আমার মনে 50 বার এইভাবে পড়াইছি। তো নাম্বার তো পাবা না এভাবে, কোনোদিনও নাম্বার পাবা না। তুমি লিখে নাও, নাম্বার পাবা না। আমি এত করে বলার পরেও যদি তোমরা বুঝতে না পারো, নাম্বার পাবা না। কারণ তোমাদের মনে এগুলো নেই। তোমরা মনে করছো ফিসাবিল্লাহ তোমাদের কোনো আত্মীয় স্বজন নাই যে তোমাকে পাশ করাই দিবে। এটা এমসিকিউ না, এ লিখিত পরীক্ষা। ওই পিছনে গিয়ে পড়ে থাকবা 2-3 হাজারের পিছনে, কোনো লাভ নাই। এত সুন্দর করে বলানোর পরে কম হলে 50 বার প্রত্যেকটা ভিডিওতে বলা আছে একটা প্রশ্নের উত্তর লিখতে গেলে আমাকে কিভাবে লিখতে হবে। এটা যদি তোমাদের মনে না থাকে, ক্লাস করার কোনো প্রয়োজন নেই। ক্লাস কি উদ্দেশ্যে করে মানুষ? রেজাল্ট ভালোর জন্যই তো করে। আমি তো আমার চেষ্টা করতেছি, আমার কিন্তু কোনো ত্রুটি নাই, এটা আমি জোর করে বলতে পারি, এবং আমার একটা অক্ষরও ভুল নাই। কিন্তু তোমরা নিজেরা পারো না, তা আমার কি করার আছে? স্যার পরীক্ষার লেখা হলের কালে সিভিয়ার চেয়ে একটু ভালো করে জীবনে হয় নাই। প্রশ্ন আস, তুমি লিখে নাও, তুমি লিখতে পারবা না। যে লিখতে পারবে সে বলতে পারবে এখানে, যে লিখতে পারবে সে বলতে পারবে, কারণ কালকে পরীক্ষা। ওই এজন্য বললাম যে ভিতরে যদি কোনো জরাজীর্ণ অবস্থা থাকে, এটা রিপেয়ারিং করা সহজ। উত্তর লিখতে গেলে স্ট্যান্ডার্ড, অর্থাৎ একটা তোমাকে প্রশ্নের একটা মানসম্মত লিখতে হবে, উদয় লিখলে হবে না। যাই হোক, প্রশ্নটা হলো এরকমই যে যে প্রশ্নটা আমরা লিখি আমাদের ধারা সঠিক দিয়ে লাভ, যদি আমরা লিখতেই না পারি ঠিক মতো। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ক তার বন্ধু গ এর সহায়তায় স্কুল ছাত্রী খকে এসিড নিক্ষেপ করেন, ইহাতে ক্ষয়ের মুখমণ্ডল বিকৃত হয় এবং এক চোখের দৃষ্টি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো নারীকে কোনো ব্যক্তির প্ররোচনায় বা সহায়তায় এসিড নিক্ষেপ করেন, তার ফলে যদি নারীটির চোখ বা মুখমণ্ডল বিকৃত হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে সহায়তাকারী এবং যে ব্যক্তি অ্যাসিড নিক্ষেপ করেছেন তার শাস্তি কোন ধারায় হবে। এবং এই ধরনের প্রশ্ন আসলে আমরা উত্তরটা কিভাবে লিখবো, কিভাবে লিখবো আমরা? আইনুল? স্যার, অ্যাসিড অপরাধ দমনের 5 ধারায় উল্লেখ করা আছে যদি কোনো ব্যক্তি স্টপ, কোনো আস্তে রাখো। তুমি অ্যাসিড অপরাধ দমন আইনে চলে গেলা, আমি ভালো করে তোমাকে বলি। প্রেমে প্রত্যাখ্যান অ্যাসিড নিক্ষেপ করে, এই বইটা ইন্সপেক্টরশিপ দিয়ে কি রাখাল চন্দ্রবাবুর গাইড। এই বইটা মনে করো এবছর প্রকাশ পাইছে। তুমি একজন স্টুডেন্ট, তুমি তো চিন্তা করবা যে এই স্যারের বই তো 1 নম্বর নাকি। ইন্সপেক্টরশিপ গাইড মানে এটা, কারণ কর্তৃপক্ষ তো এটা অনুসরণ করে। কিন্তু এখানে অ্যাসিড নিক্ষেপের ক্ষেত্রে এখানে তো সরাসরি পেনাল কোড দিয়ে রাখছে 326-এর ক। তোমার উত্তরটা কি সঠিক হবে, না অ্যাসিড অপরাধ দমন আইনে যেতে হবে? অ্যাসিড অপরাধ দমন আইনে হবে স্যার। দমন আইনে যেতে হবে। যদি অ্যাসিড অপরাধ দমন আইনে হয়, আমি না তোমার সাথে আলোচনা করলাম, যারা জানে না তারা কি করবে এই প্রশ্ন আসলে? তারা তো পেনাল কোড লিখে দিয়ে দিবে। ওই যে স্যারের বইতে এটা আছে, মুখস্থ করে গেছি আমি। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা ভুল শিখে ফেলেছি। এই ভুল শেখার কারণে অনেক সময় আমরা উত্তর লিখতে গেলে আমরা নিজেরাই ভুল করে ফেলি। এইটা থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে। আমরা কোনো অবস্থাতেই এর বাইরে যেতে পারি নাই, আমাদের ভিতর থেকে মন থেকে এটা আনতে হবে। প্রশ্ন করলাম অ্যাসিড অপরাধ দমন আইনে, অর্থাৎ একজন ব্যক্তি প্রেমে প্রত্যাখ্যান অর্থাৎ প্রেমে ব্যর্থ হয়ে একটা নারীর প্রতি
অ্যাসিড স্পষ্ট বলা আছে অ্যাসিড নিক্ষেপ। তাহলে 2021-22 বইতে যদি পেনাল কোড থাকে, তাহলে অ্যাসিড অপরাধ দমন আইন কত সালে তৈরি হয়েছে? এসিড অপরাধ মানে 2002 সালে। এখন এই হলো আমাদের অবস্থা। তাহলে এখানে কত ধারা হবে আইনুল? 5-এর কত? 5-এর পাঁচ পাঁচ দ্বারা স্যার। পাঁচের ক 5-এর স্যার। ক জি স্যার। 5-এর ক। আচ্ছা, আর 7 এখানে ধারা স্যার, পুরো সহতার শাস্তি 7। 7 দ্বারা স্যার। আচ্ছা, গুড। দ্বিতীয় প্রশ্ন দেখো, আমি আমি কথাটা কি জন্য বলছি, এই ইন্সপেক্টরশিপের গাইড থেকে প্রশ্নগুলো করা হয়, কারণ কি জানো, ওই যখন প্রশ্নকর্তা প্রশ্ন করেন তখন দেখে যে একটা ভালো গাইড আনো, তো যারে বলে সে আবার চিন্তা করে যে ইন্সপেক্টরশিপ গাইডের মধ্যে ভালো ভালো ইয়ে আছে, হয়তো লাইব্রেরিতে থাকে, ওইগুলো দেখে দেখে প্রশ্ন করে। তো যিনি প্রশ্ন করেন তিনি কিন্তু প্রশ্নের উত্তর ধারাগুলো কিন্তু তিনি দেখেন না, দেখেন আরেকজন। তো যখন তারা দেখেন তখন কিন্তু ওই প্রশ্নের সাথে মূল ধারা যেটা দেখেন, এখানে কিন্তু বইটা দেখেন না, তখন গাইডটা। তো আমরা যারা গাইড পড়ি বা গাইড লেখি, আমরা নিজেরাই ভুল করি। গাইড পড়তে গিয়ে এমন ভাবে আমরা মানে পড়ি যেটা আমাদের মনের থেকে যায় না। আমি একটা কথা বলি, 16 বছরের কম বয়স্ক ক নামক এক ব্যক্তিকে জামিনের অযোগ্য অপরাধে গ্রেপ্তার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনদার থাকা সত্ত্বেও জামিন না দিয়ে কোর্টে প্রেরণ করেন। এখানে কোন আইন লঙ্ঘিত হয়েছে? সিআরপি শিশু আইন 497। কেন? শিশু আইন 2000, শিশু আইন লঙ্ঘন হয়েছে। শিশু শিশু আইন আইন 2013-52 দ্বারা স্যার। এখানে এই গাইডটা তো তৈরি হয়েছে 20 সনে, 21 সনে। গাইডের মধ্যে লেখা আছে 1974 সনের শিশু আইন, তার মানে বইটা সংশোধন করে নাই। কি এখন যারা পড়ে মুখস্থ করে গেছে ওরা কিন্তু 1974 সনে লিখবে। অনেক ব্যক্তি আছেন যে তারা এখনো জানে না যে শিশু আইন আবার 2013-তে সংশোধন হয়েছে। কি জি স্যার। তাহলে কোন অফিসার ইনচার্জ যদি জামিনের অযোগ্য অপরাধে গ্রেপ্তার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনদার না থাকা সত্ত্বেও জামিন না দিয়ে তিনি যদি কোর্টে পাঠান, তাহলে কি তার একটা অপরাধ হবে? জামিনের অযোগ্য অপরাধে কোন শিশুকে যদি গ্রেপ্তার করা হয়, সেক্ষেত্রে যদি অপরাধ হবে না স্যার। পুলিশের কোনো অপরাধ হবে না, এই তো নাকি? জি স্যার। জি স্যার। কারণ 52 সেখানে কি বলা দুই আছে, থানার 52 ভারপ্রাপ্ত দুইটা আবার বলছে স্যার। মনে করেন একে জামিন দিলে মামলা তদন্তে ব্যাঘাত হতে পারে, সে কোনো জি স্যার। অপরাধের সাথে জড়িত হতে পারে ইত্যাদি নাকি? জি স্যার। এবং সেক্ষেত্রে তিনি জামিন মঞ্জুর না করে আদালতে পাঠাতে পারবেন। এক্ষেত্রে তার কাজটি আইনে কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না, এটাই তো নাকি আইনুল? জি স্যার। জি স্যার। কিন্তু দেখা যায় বিভিন্ন গাইডে জামিন না দেওয়াটা একটা বড় অপরাধের কথা লিখে রাখছে, তাই না আইনুল? 7, 29, 30 যা আছে দিয়ে রাখছে। কি করবো আমি এখন? জুয়ার আড্ডা প্রবেশ করে একজন পুলিশ অফিসার জুয়া খেলার সরঞ্জাম আটক ও ক্রিয়ারত এবং পাশে দণ্ডায়মান ব্যক্তিদের গ্রেপ্তার করলেন। দেখো, আমি কি জন্য বলছি এই প্রশ্নগুলো শেষ সময় তোমাদেরকে বলছি, এই প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু ঠিক এই হুবহু এরকম প্রশ্ন আসছে। কি আইনুল, এরকম প্রশ্ন আসছে না? জি স্যার। কাজে কাজে এই জিনিসগুলো দেখে নাও, এটা কিন্তু আমরা বারবার তোমাদেরকে পড়ানো হয়েছে। তো এখানে কি হলো, জুয়ার আখড়ায় প্রবেশ করে, অর্থাৎ পুলিশ কখন জুয়ার আখড়ায় প্রবেশ করতে পারেন? প্রথমে বলতে হবে যে জুয়ার আখড়ায় পুলিশ প্রবেশ করতে পারেন কি পারেন না। পুলিশ পারেন, ভালো কথা। সেখানে যারা উপস্থিত থাকেন, কত ধারা এটা? 5 এবং 6 ধারা নাকি আইনুল? আচ্ছা। জি 5 স্যার। দ্বারা স্যার। 5 দ্বারা স্যার। 5 দ্বারা। না, 5 না, জুয়ার 4 আখড়ায় দ্বারা, 4 দ্বারা স্যার। 4 তার ধারা তো উপস্থিত থাকলে 4 ধারা। উপস্থিত থাকা উপস্থিত কত 4 ধারা? দ্বারা স্যার। উপস্থিত জি থাকা স্যার, 4 স্যার। উপস্থিত থাকলে 4 ধারা, 5 ধারা তল্লাশি। আমার প্রশ্ন না। বলছে তো তল্লাশি জুয়ার প্রশ্ন। আখড়ায় যারা উপস্থিত থাকবে সবাই যে দোষী, বা যারা কত ধারায়? উপস্থিত স্যার 4 4 দ্বারা দ্বারা। স্যার। কখন
একটা স্থানকে জুয়ার আখড়া বলে গণ্য করা হবে কত ধারা? হয় এটা স্যার। 6 ধারা। 6 ধারা স্যার। 6 ধারা। এখানে বলা আছে যে ক্রিয়ারত অর্থাৎ খেলা অবস্থায়। আচ্ছা, ভালো কথা। এই জায়গায় আবার মহানগর আইন ঢুকাই দিছে। তার মানেটা কি? এই সমস্ত বই পড়ে তোমাদের ক্ষতিটা হচ্ছে, কারণ কি জানো? জুয়া আইন মহানগরী এলাকার জন্য প্রযোজ্য না, এটা জানো তো নাকি? জি স্যার। এ কারণে ক্যাসিনো সংক্রান্তে কিন্তু নিয়মিত মামলা রুজু হয়নি, এটা জানো তো? ক্যাসিনো সংক্রান্তে কিন্তু জুয়া আইনে মামলা রেকর্ড হয়নি, জানো নাকি তোমরা ডিএমপি তে? না স্যার, জানি না স্যার। সেখানে অস্ত্রের মামলা হয়েছে, ইত্যাদি বিভিন্ন কিছু মামলা হয়েছে, কিন্তু জুয়া আইনে কোনো মামলা রেকর্ড হয় নাই। সেখানে এই মহানগর আইনের ডিএমপির 92 ধারার বিষয়ে বলা আছে। তো দেখা যাচ্ছে যে এরকম প্রশ্নের উত্তর যারা গাইড তোমরা মুখস্থ করছে এটা দিয়ে রাখছে। ক তার শত্রু খকে বিপদে ফেলানোর জন্য, ক নামক ব্যক্তি তার শত্রু খকে বিপদে ফেলানোর জন্য জনকে ক্ষয়ের মাধ্যমে গয়ের একটি ঘরে অবৈধ আগ্নেয়াস্ত্র গোপনে রেখে পুলিশকে সংবাদ দেয়। প্রশ্নে কিন্তু বলা আছে, সেখানে যেটা লেখা আছে অস্ত্র আইনে 13, 14 ইত্যাদি 28 ধারা, উত্তর চাইলো কি দিল কি? যদি কোনো ব্যক্তি, আমরা যদি পেনাল কোডের 192 ধারায় যাই, সেখানে কি বলা আছে? মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা, নাকি? জি স্যার। তো ওখানে কিন্তু একটা উদাহরণ দেয়া আছে যে একজন ব্যক্তি আরেকজনের ব্যক্তির ট্রাঙ্কে জাল টাকা রেখে পুলিশকে সংবাদ দেয় এই মর্মে, যাতে পুলিশ এসে বুঝতে পারে ওই টাকাটি তা। উদাহরণ আছে না আইনের এরকম? আচ্ছা স্যার। আছে। আছে। সেখানে এতগুলো ধারা দিয়ে রাখছে, অথচ পেনাল কোডের 192 ধারা নাই। এটা ইন্সপেক্টরশিপে আসছিল এবার। স্যার হ্যাঁ, স্যার আমরা যদি এটা লিখলাম, কিন্তু যারা এক্সামিনার পরীক্ষা খাতা কাটবে এক্সামিনে তারা কখনো তো আবার ওইটাতেই লিখবে। না, প্রশ্ন এক্সামিনে কোনো গাইড দেখে খাতা কাটে না। এক্সামিনার দেখবে যে এটা কি মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা। বিষয়টা কি বুঝতে পারছো? না, জি ঠিক আছে স্যার। যদি তাহলে করে স্যার তাহলে ভালো। 182 আর স্যার 193 এর মধ্যে পার্থক্য স্যার একটু বলে দেন তো স্যার, এটা তো এটা বুঝতে বলছি, পারি না। গতকালকে বলাই ছিল। 82 আলাদা আর 192 আলাদা। 192 এর বক্তব্যটা হলো কোনো ব্যক্তিকে ফাঁসানোর উদ্দেশ্যে কোনো আলামত সৃষ্টি করা, বা কোনো আলামতটা কি? আলামত সাক্ষ্য না? জি স্যার। সাক্ষ্য সৃষ্টি করা অর্থাৎ নিজে লুকিয়ে রেখে পুলিশকে সংবাদ দিচ্ছে, এই উদ্দেশ্যে পুলিশ যেন গিয়ে তার বাড়িতে চোরাই মালটা পায়, তাহলে সে চুরি মামলার আসামি হবে, এই উদ্দেশ্যে। তো প্রশ্নেই তো বলা আছে যে অমুককে ফাঁসানোর উদ্দেশ্যে, তার মানে কি এখানে প্রকাশিত করা হয়েছে, সে উদ্দেশ্য করে কাজটা করেছে। তাহলে মিথ্যা যদি কোনো ব্যক্তি সাক্ষ্য সৃষ্টি করেন, তার শাস্তিটা কোন ধারায়? 193। 93। তাহলে আমাদেরকে দেখতে হবে মিথ্যা সাক্ষ্য কাকে বলে, মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা কাকে বলে। মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করার কথা বলা হয়েছে 192 ধারায়। এখানে অন্য কোনো ধারা তো আসার সুযোগ নেই। কি আমি কি ভুল করতেছি কিনা না স্যার। আইনুল? ঠিক আছে স্যার। কিন্তু এখানে যে অস্ত্র আইনের ধারাটারা হাবিজাবি দিয়ে রাখছে, এই কয়েস ইত্যাদি অবৈধ হতে পারে, 28 ধারায় বলা হয়েছে। 28 ধারা কি? 28 ধারার বক্তব্যটা হলো যে এই অস্ত্র আইনে 28 ধারায় এখানে কথাটা বলা হয়েছে অস্ত্র সম্পর্কে ডিক্লেয়ার দিতে হবে। বুঝতে পারছো যে আমার এখানে অস্ত্র আছে। তো এই হলো আমাদের অবস্থা, আমরা না জেনে শুনে উত্তরগুলো দিয়ে থাকি। আমরা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করব, যত বড় ব্যক্তির গাইড হোক, আমার গাইড হোক কিংবা যার গাইড হোক, আমরা মূল বইটাকে দেখব প্রশ্নের সাথে মূল বইয়ের কোনো সম্পর্ক আছে কিনা। কে? আইনুল, ধরে নেওয়া যাক আমার প্রশ্নটা দেখো, ক তার শত্রু গকে বিপদে ফেলানোর জন্য আরেকজন লোকের মাধ্যমে তার ঘরে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র রেখে পুলিশকে খবর দেয়। এখন বলছে
প্রশ্ন অনুসারের বিষয় এক্ষেত্রে পরিষ্কার করে বলা হয়েছে যে ক তার শত্রুকে জব্দ করিবার জন্য ক্ষয়ের সহায়তা একটি অবৈধ আগ্নেয়াস্ত্র গয়ের বসত ঘরে দেয়, অর্থাৎ ক এবং গ ক এবং গ অস্ত্র আইনের এত ধারার বিধান লঙ্ঘন করেছে, সুতরাং তারা 19-এর চ না, অথবা আচ্ছা আবার যাবজ্জীবন সাজা অস্ত্রের প্রকারভেদ অনুযায়ী 19-এর ক কি এরপরে লেখছে উল্লিখিত অস্ত্র 28 ধারা বলা হয়েছে এই আইনের কোন অপরাধ সংগঠন সম্পর্কে কোন পুলিশের সংবাদ দিবেন, অপরাধটি প্রমাণের দায়িত্ব তারই। কি বললো কি বুঝায় প্রশ্নের উপরে কিন্তু বলা আছে কার কি অপরাধ ব্যাখ্যা দিন। এখানে কার অপরাধের কথা চাওয়া হয়েছে? যে ব্যক্তি একজন ব্যক্তিকে ফাঁসানোর উদ্দেশ্যে আরেকজন ব্যক্তির বাড়িতে আগ্নেয়াস্ত্র রেখে পুলিশকে সংবাদ দিয়েছে, এই সংবাদদাতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু কথাটা এখানে বলা হয়েছে। কি আমার কথা ঠিক আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আমরা এভাবেই আমরা বারবার ধরা খাই। কথার লাইসেন্সকৃত বন্দুক পরিষ্কার করার সময় অসাবধানতা বশত বন্দুক থেকে গুলি বের হয়ে পাশে এক ব্যক্তির মাথায় লাগে এবং কয়ের স্ত্রীর মৃত্যু হয়, এটা কোন ধারার অপরাধ হবে? 302 ধারা অপরাধ হবে। না, 304। 302 হবে। 304 অপরাধজনিত কারণে মৃত্যু, কারণ এখানে বলা আছে তার বন্দুকটা পরিষ্কার করার সময়, শুধু কথাটা এখানে অবহেলাজন 304-এর ক। 304-এর ক, এখানে 304-এর ক 302 আসবে কেন? সে কি গুলি করছে নাকি? সে পরিষ্কার করার সময় গুলি বের হয়ে গেছে, এটি হলো অসাবধানতা বশত অবহেলা জনিত মৃত্যু। বিষয়টা বোঝা গেছে মালেকুল? জি স্যার, প্রশ্ন বুঝতে পারিনি স্যার, ঠিক আছে। আমি অনেকগুলো নিয়ে আলোচনা করতেছি, তোমরা মনে রাখো এগুলো। ক একজন সাব ইন্সপেক্টর থানার কর্তব্যরত থাকাকালে ঝামেলা এড়াইবার জন্য ডাকাতির পরিকল্পনা সংবাদ প্রাপ্ত হয়ে কোনরূপ ব্যবস্থা গ্রহণ করেন নাই, ফলে ডাকাতি সংঘটিত হয়। এর অপরাধটা কোন ধারায়? 119 স্যার। 119 আমরা পেনাল 119 কোড 119। আমরা 119 উত্তরটা কিভাবে লিখবো? পেনাল কোডের পেনাল 119 কোড ধারা 100। উল্লেখ কোন ব্যক্তি যে মানে আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্র উম, নিবারণ করাই যার দায়িত্ব, উক্ত হ্যাঁ, ব্যক্তি যদি এইরকম কোন নিবারণ সরকারি কর্মচারী যদি কোনো অপরাধের সংবাদ জানার পরেও ব্যবস্থা গ্রহণ না করে, সেক্ষেত্রে যদি অপরাধটি সংগঠিত হয়, তাই তো নাকি? জি জি স্যার। স্যার। আমরা এভাবেই লিখবো। যাই হোক, ককে খুনের দায়ে দণ্ডিত করিবার লক্ষ্যে ক খকে গয়ের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দানের জন্য প্রচিত করে, ক আদালত থেকে মিথ্যা সাক্ষ্য দান করেন, ফলে ক দণ্ডপ্রাপ্ত হয়। কোন ধারায় অপরাধ হবে? যদি কোনো ব্যক্তিকে অপর কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দানের জন্য প্ররোচনা দেন, সে যদি আদালতে গিয়ে মিথ্যা সাক্ষ্য দান করেন, সেক্ষেত্রে যে ব্যক্তি সাক্ষ্য দান করেছেন তার কি শাস্তি হবে? আর যে প্ররোচনা দিচ্ছে স্যার এর 94 স্যার। 194 আর ওর জন্য হবে 194 স্যার। কারণটা 194 কেন হবে? মৃত্যুদণ্ডের জন্য স্যার, যদি দণ্ডনীয় অপরাধ যদি মিথ্যা সাক্ষ্য। তো এখানে তো 193 লিখে দেয়, পরে আবার লেখছে, আবার পরে লেখছে, মানে ছেঁড়া বেড়া করে এগুলো পড়তে গেলে তোমার মাথায় এমনি নষ্ট হবে। কাজে কাজে এগুলো পড়বে না তোমরা, প্রশ্নগুলো ইন্সপেক্টরশিপের গাইডের যে প্রশ্নগুলো আছে এগুলো একটু দেখে নেবে। আচ্ছা, কয়েকটি কচি বাচ্চার মৃত্যু ঘটাইবার উদ্দেশ্যে রাত্রিবেলা সংগোপনে একটি জঙ্গলে রেখে আসে, শিশুটি মারা যায়নি, কোন তার অপরাধ? অনামক ব্যক্তি একটা ছোট বাচ্চার মৃত্যু ঘটাইবার উদ্দেশ্যে শিশুটাকে একটা জঙ্গলে রেখে চলে আসে, কিন্তু ভাগ্যক্রমে শিশুটি বেঁচে যায়, এক্ষেত্রে তার অপরাধটা কোন ধারায়? 307 পেনাল স্যার। কোড 300। 307 ধারা খুনের চেষ্টা। ক নামক ব্যক্তি প্রেমে ব্যর্থ হয়ে ক্ষয়ের প্রতি অ্যাসিড নিক্ষেপ করেন, কিন্তু অ্যাসিড তার গায়ে লাগে নাই, কোন ধারায় অপরাধ? সাত ধারা, 6 ধারা। 6 ধারা অর্থাৎ বিক্ষেপের চেষ্টা। তারা আহত পরিবার চেষ্টা নাকি? জি স্যার 6 ধারা আছে। আচ্ছা, আস্তে দিতে বলতে কোন আচ্ছা। হম
কয়ের বিরুদ্ধে একটি খুন মামলার সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা তামিল করিবার জন্য কয়ের বসত ঘরে তল্লাশি চালালে কয়ের স্ত্রী খ পুলিশকে সহায়তা না করে স্বামীকে পালিয়ে যাইতে সুযোগ করে দেন। অন্যদিকে কয়ের চাচা গকে তার ঘরে লুকিয়ে রাখেন। কারণটা কি? এই প্রশ্নগুলো ইন্সপেক্টর শিবিরের বই আসছে এখান থেকে। আমার কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এই জন্য এই কে কি অপরাধ করলেন এই প্রশ্নগুলো তোমাদের প্রয়োজন। তোমাদের বোর্ড কোশ্চেন আসবে না, তোমাদের এক ক দিয়া মনে করো 1-এর 3টা প্রশ্ন, 2-এর ক খ গ এই জাতীয় প্রশ্ন তোমাদের আসবে। কাজে কাজে এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো। তাহলে এখানে কি হলো? খুনের সাজা পরোয়ানার আসামিকে যদি স্ত্রী আশ্রয় দেয় তাহলে এটি কত ধারার অপরাধ? 212 পেনাল কোডের 216 স্যার। 216। ওটা 216 ধারার অপরাধ হবে, স্ত্রীর কোনো অপরাধ হবে না। তবে চাচা যে তাকে আশ্রয় দিয়েছেন চাচার অপরাধটা 216 ধারা অনুযায়ী অপরাধ হবে। তার মানে আমরা লিখবো এখানে কি করছে দেখো, আমি তোমাদের কথাটা বলি। 187 ধারা স্ত্রীর বিরুদ্ধে আসবে, দণ্ডবিধির 52 ধারায় আশ্রয় বলা আছে ইত্যাদি বলা আছে, কিন্তু এখানে চাচার যে 47 ধারা মতো তল্লাশি চালাইতে পারবে, 42 ধারা মতো সাহায্য নিতে পারবে। আমার কথা কি আসলে উত্তরটা কি হলো আইনুল? স্যার প্রশ্নের উপরে লেখা আছে কে কি অপরাধ করলেন ব্যাখ্যা দিন। খুনের মামলায় সাজাপ্রাপ্ত বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ককে তার স্ত্রী খ পালিয়ে যেতে সাহায্য করে, কিন্তু তার চাচা গ তাকে আশ্রয় দেন। এক্ষেত্রে তার কি অপরাধ? এখানে তো আমাদেরকে দেখতে হবে যে স্ত্রীর কোনো অপরাধ হয়নি। খুনের মামলার ওই 216 মধ্যে ব্যতিক্রম দেয়া আছে যে কোনো স্ত্রী যদি স্বামীকে আশ্রয় দেন, স্বামী যদি স্ত্রীকে আশ্রয় দেন তাহলে বিষয়টি অপরাধ হিসেবে গণ্য হইবে না। কিন্তু অন্য ব্যক্তি আশ্রয় দিলে তার তো অপরাধ হবে নাকি? জি স্যার। জি স্যার। এখানে লিখে রাখছে স্ত্রী অপরাধ দেন নাই, 187 ধারায় অপরাধ হয়েছে, 42 ধারা অনুযায়ী সবাই তাকে সাহায্য করার কথা ছিল, চাইছে কি দিছে কি। আর এইগুলা পইরা ছাড় আমি সব উত্তর দিয়ে আসছি, কিন্তু রেজাল্ট আমার আসে কে? রাশেদ কাঞ্চন স্যার পড়াশোনা কি করো না ওই শুধু অপেক্ষায় আছো যে আল্লাহর দরবারে যাওয়া হয় নাকি? দেখতেছি স্যার, ওই ওয়ারলেস সেটে আলফান স্যার ডাকতেছে। আলফা ডাকলে টাকা, এসপি ডাকলে কি বসে থাকতে পারো? আমি কথাটা কি জন্য বললাম যে আমাদের ভুলগুলা কোথায় আমরা কি বুঝতে পারতেছি? সাইফুল, রংপুর, নাজমুল, জি স্যার বুঝতে পারছি। জি স্যার। মানে আমরা কেন নাম্বার কম পাচ্ছি এর কারণটা কি বুঝতে পারছি আমরা? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। এখন এরকম একটা গাইড কিনছি, বহু কনস্টেবলের কাছে রাখাল সাহেবের গাইড আছে, এবং এনার গাইড দেখে আরো বহুজন নকল করছে। রাখাল সাহেবের গাইড, বাজার মার্কেট ভালো পাওয়া যাবে, কিন্তু উত্তরটা কি সঠিক হয়েছে? আপনি স্যার রাখাল ভুল চন্দ্র বইটা অনুসরণ। গাড়ি ছাড়া এখন গাইড এখন হচ্ছে সব থেকে ফরমেশন। ফর্মটা দেখো কি ওইটা আছে যা ঠিক, বলবে সেটা ঠিক, কিন্তু সব ভুল স্যার। ফর্মটা ঠিক আছে কিনা আমার কথার সাথে মেলার দরকার নেই, তো মূল বইয়ে দেখো। না স্যার। প্রশ্ন জি হলো স্যার। একজন নারী তার স্বামী একটা সাজাপ্রাপ্ত আসামি, সাজাপ্রাপ্ত আসামি, তো তাকে সে আশ্রয় মানে পুলিশ গ্রেপ্তার করতে গেছে, পুলিশ সাহায্য করেনি। কেন সাহায্য করবে? এখানে সে তো আশ্রয় দিয়েছে, তার তো আশ্রয়ের অভিযোগ ধরা যায় না তাকে। একজন নারী কি স্বামীকে, হ্যাঁ যদিও প্যানাল কোডের মধ্যে কোথাও বলা নাই, সিআরপিসির 42 ধারায় বলা নাই, কিন্তু আশ্রয়ের ক্ষেত্রে স্বামী স্ত্রীকে এটি দেখতে হবে। ভালো কথা মনে করলাম স্ত্রীর 187 ধারায় অপরাধ হলো, তার দায়িত্ব ছিল স্বামীকে আটক করে দেওয়ার জন্য, কিন্তু যে চাষা যে আশ্রয় দিলেন চাষার কোন ধারায় অপরাধ হবে? নিশ্চয়ই 216 কি আইনুল? জি স্যার। জি স্যার। এখানে 216 নেই।
তো সাহায্য করাও তো আশ্রয় দানের মধ্যে স্যার, তাহলে স্ত্রী 187 হয় কিভাবে? হ্যাঁ হ্যাঁ, পালাই যাইতে সাহায্য করাও তো আশ্রয় দানের মধ্যে আছে, 187 তো আর আসবেই না স্যার, ওই একটাই ধারা স্যার 216। এই জন্যই তো বললাম যে আইন এত সহজ না। আমি যদিও না জানি, তোমাদের যারা পরীক্ষার সামনে সঠিকটা লিখবা যদি এরকম প্রশ্ন আছে, ঠিক আছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, ককে খুনের মিথ্যা মামলায় খ যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করে জেলতে বাহির হয়ে আসে এবং ককে ফায়ার খোঁজে খুন করে। এটা একটা বিষয়ে বলা আছে যে আহ কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন সিনেমায় দেখা গেছে নামক ব্যক্তিকে একটা হত্যা মামলায় সাজা দেওয়া হয়েছিল। সাজা ভোগ টোগ করে সে বের হয়ে আসে, দেখে যে না, ওই শালা তো মরে নাই, ও তো বেঁচে আছে। তো এরা পাওয়ার পরে মাইরে ফেলছে। তো এখন তার অপরাধ হবে কিনা? তো পেনাল কোডের 403 ধারায় সিআরপিসির 403 ধারায় বলছে যে এখানে একই অভিযোগে দ্বিতীয়বার তাকে শাস্তি প্রদান করা যাইবে না। বিষয়টা কি বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। যাই হোক, আমরা বুঝতে পারিনি স্যার। স্যার এটা পেজটা একটু বুঝলি নাই স্যার। সিআরপিসি 403 ধারায় বলা আছে, প্রশ্নটা হলো যে একজন ব্যক্তিকে আদালতে একজন ব্যক্তিকে হত্যার দায়ে আরেকজন ব্যক্তির সাজা হয়েছে। যার সাজা হয়েছে, সাজা ভোগ করে সে চলে আসছে জেলখানার থেকে মেলা দিন পরে। আসার পরে দেখে যে যাকে হত্যার জন্য তার সাজা দেওয়া হয়েছিল সে বেঁচে আছে, সে মরেই নেই, তাকে মিথ্যা সাজা দেওয়া হয়েছিল। তো পাওয়ার পরে তাকে মেরে ফেলছে। তো ওকে হত্যার দায়ে তো একবার বিচার হয়েইছে, তার পুনরায় তার বিচার করা যাবে কিনা ওই হত্যাকাণ্ডে 403 বলছে জি যে স্যার। না, করার সুযোগ নেই। জি স্যার, বিষয়টা কি বুঝতে বুঝতে পারছি। পারছো? স্যার স্যার, হ্যাঁ, এটা কি সাক্ষ্য আইনে 43 আছে না স্যার? ওই যে এটা অপরাধ হবে না স্যার? না 43। বাবা, এর সাক্ষ্য আইনের প্রশ্ন না, এটা সিআরপিসি তে বলা আছে। যাও, থানা হেফাজতে থাকাকালীন ক গ কর্তৃক ধর্ষিত হয়, ক নামক নারী গ নামক ব্যক্তি কর্তৃক ধর্ষিত হয়। এই ঘটনার সময় থানায় গ, ঘ এবং ওম যথাক্রমে সেন্ট্রি ডিউটি অফিসার এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন। কি হলো একজন, তাহলে এখন এই প্রশ্ন হচ্ছে কার কি অপরাধ? কার কি অপরাধ? স্যার যে যে দর্শন ধর্ষণ করছে তার করেছে, যে ধর্ষণ করেছে তার অপরাধটি হয়েছে কোন ধারা অনুযায়ী? 9-1 ধারা অনুযায়ী, এবং সাথে 9-5, কারণ সে সেন্ট্রি ছিল। আর অন্যান্য যারা ছিল তাদের যে ব্যর্থতার বিষয়টি আছে, তারা শুধুমাত্র 9-5 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছে। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তো যদি প্রশ্ন আসে ক নামক থানা ডিউটি অফিসার থানা হেফাজতে রাখা খ নামক নারীকে ধর্ষণ করেন, তার অপরাধটা কোন ধারায় হবে? 9-1 দ্বারাই স্যার। 9-1। কেন, সে যে হেফাজতে ব্যর্থতার পরিচয় দিয়ে সেটা হবে না? এটা হবে স্যার। 9-1। তাহলে তো দুটো অভিযোগ আসবে, না, একটা হলো কে বাবা, আচ্ছা সরি ভাই, ক্ষমা চেয়ে নিচ্ছি। পুলিশ কর্তৃক যদি কোনো নারী ধর্ষিত হয় সেক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি কি? কোন ধারা এটা? পুলিশ কর্তৃক কোনো নারী ধর্ষিত হলে অনুসরণীয় পদ্ধতি কি? কি লেখা? 9-1 স্যার। 9-1। 9-1 স্যার। অর্থাৎ বক্তব্যটা হলো যে আহ পুলিশ হোক আর পাবলিক হোক স্যার, ধর্ষণ একই। হ্যাঁ, 9-1। বিষয়টা তাই। তাহলে আমরা বুঝতে পারছি এখানে 9-5 আসার সুযোগ নেই, এই তো নাকি? স্যার। ক নামক পুলিশ অফিসার খ নামক আসামিকে ডাকাতি মামলায় গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধারের অভিযান
পরিচালনা করেন। সেক্ষেত্রে তিনি ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেন এবং সাথে কিছু লুণ্ঠিত মালও উদ্ধার করেন। এ ধরনের ঘটনায় উক্ত পুলিশ অফিসার আসামির বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? অর্থাৎ মনে করো পুলিশ হেফাজতে থাকা আসামির স্বীকারোক্তি মতে যদি কোনো অস্ত্র উদ্ধার হয়, সেক্ষেত্রে অস্ত্র আইনের মামলা হওয়ার কোনো সুযোগ আছে কি নেই? আছে স্যার, সুযোগ আছে। কারণ এটা আলামত হিসেবে ব্যবহার হলো, কিন্তু অস্ত্র মামলা কিন্তু একটা হবে, এটা জানো তো? জি স্যার। ক নামক পুলিশের একজন সাব ইন্সপেক্টর গলায় রশি দিয়ে আত্মহত্যা সংক্রান্ত বিষয় জানতে পেরে খকে তলব করেন। খ তলব মতে হাজির হয়নি, যেটা গতকালকে আসছিল। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। অর্থাৎ একজন পুলিশ অফিসার আত্মহত্যা জনিত একটি ঘটনা তদন্তকালে তিনি জানেন যে এই ব্যক্তি আত্মহত্যা সংক্রান্ত কিছু জানে, কিন্তু সে হাজির হয় নাই। সে যে হাজির হয় নাই, এই সংক্রান্ত অপরাধটা কোন ধারায়? পেনাল কোড পেনাল কোডে 174 স্যার। এখন লেখছে মিথ্যা সাক্ষ্য দিলে এই ধারা, অমুক ধারা, অমুক ধারা, অথচ 174 হলো সবার শেষে। আমরা ফাও লিখবো না। আমার কাছে আমি জোরহাত করে অনুরোধ করি, আমরা ফাও কোনো লেখা পরীক্ষায় লিখবো না, সঠিকটা লিখবো। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? বুঝছি স্যার। টহলরত 3 জন পুলিশ সদস্য একজন সন্দিগ্ধ চোরকে তাড়া করিলে উক্ত চোর কিছু চোরাই মাল ফেলিয়া পালাইয়া গেলে উক্ত পুলিশ অফিসার নিজেরা ভাগ বন্টন করে নেন। তাদের অপরাধটা কোন ধারায়? পেনাল কোডে 409 স্যার। 409 ধারা হবে নাকি? কোন ধারা হবে? এটা আত্মসাৎ হবে। এটা কি আত্মসাৎ হবে না চুরি হবে? অর্থাৎ একজন পুলিশ অফিসার রাত্রেবেলা একটা চোরকে ধরে চোরের কাছ থেকে মালামাল গুলো নিয়ে গেছেন, এটা কি হবে? চোরের উপর ভাগ চুরি হবে। করিতেছে স্যার, চোরই হবে স্যার। এটা চুরি হবে, কারণ ওইটার মালিককে পুলিশ জানে না, বা জানে ও তো মালিক সে ছিল, তার কাছ থেকে কেড়ে নিছে। বোঝো নাই? জি স্যার। জি স্যার। এটা ভালো করে বোঝো। এটা কিন্তু অনেকে অন্য ধারা দিয়ে দেবে। একজন চোর মালামাল চুরি করে পালিয়ে যাওয়ার সময় 3 পুলিশ সদস্য টহল দলের লোকরা তাকে ধরছে, ধরে তার মালামাল গুলো কেড়ে নিয়ে, মানে তার মালামাল গুলো নিয়ে গেছে। তাহলে কোন ধারা হবে? কেড়ে নিয়ে গেছে। চুরি হবে, 79 এখানে আমরা অন্য ধারা কোন অবস্থাতে দিব না, ঠিক আছে? জি স্যার। গভীর রাতে চুরি করিবার জন্য ঘুমন্ত খয়ের ঘরে ঢুকে কোনো একটা শব্দে খয়ের ঘুম ভাঙে গেলে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে ঘরের মধ্যে ককে দেখতে পেয়ে আটক করিবার চেষ্টা করলে ক চাকু দ্বারা খকে গুরুতর আঘাত করে চোরাই মাল সহ পালিয়ে যায়। অর্থাৎ চোর চুরি করে পালিয়ে যাওয়ার সময় যদি কাউকে আঘাত করে মালামাল নিয়ে পালিয়ে যায়, সেক্ষেত্রে চোরের অপরাধটা কোন ধারায়? গুরুতর আঘাত। 300 কত? 394। 394 ধারা। অথচ উত্তর কিন্তু লেখা আছে অন্যরকম, 380, 457, হাবিজাবি হয়তো, ইত্যাদি হয়তো। যেহেতু এত কাহিনীর দরকার নাই। আমাদেরকে বুঝতে হবে চোর্য সম্পত্তি লইয়া যাইবার কালে যদি গুরুতর আঘাত, আশুমৃত্যুর ভয় দেখান, আক্রমণ করেন, বল প্রয়োগ করেন, তখন তো চুরি থাকে না, তখন তো দস্যুতায় পরিণত হয় নাকি? জি স্যার। তো চোর মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আঘাত করে পালিয়ে গেছেন, মালামাল নিয়ে পালাইছেন, তখন কিন্তু আর চুরি থাকে না, সেটা দস্যুতায় পরিণত। তাহলে আঘাত করে যদি মালামাল নিয়ে পালিয়ে যাওয়া দস্যুতা কত ধারা? 394 ধারায় নাকি? জি জি স্যার। স্যার, সঠিক। আমি তোমাদেরকে বারবার এই কথাটাই বলছি, তোমরা যে বিভিন্ন গাইড গুলো পড়ছো, গাইড পড়ে যে তোমাদের অবস্থা তৈরি হয়েছে, এটা থেকে তোমাদেরকে পরিহার করতে, মানে বের হয়ে আসতে হবে। আমার কথা বুঝছো? জি স্যার। জি স্যার। এইটার জন্য আমি তোমাদের সাথে আলোচনা করতেছি, রাত পোহালে পরীক্ষা, এবং এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় তোমরা পাবা। যারা মুখস্থ করছে ধারাগুলো বিপদে পড়ছে। তোমাকে বুঝতে হবে যে প্রশ্ন কোনটা আসতে পারে।
পরবর্তী প্রশ্ন, ক অফিস হইতে বাসায় ফিরিয়া তার স্ত্রী খকে প্রতিবেশী গয়ের সাথে সঙ্গমরত দেখে ক লাঠি দ্বারা তার স্ত্রীর মাথায় আঘাত করলে তার স্ত্রীর মৃত্যু হয়। এক্ষেত্রে কোন ধারা অপরাধ করেছে? 302 স্যার, অপরাধ খুনের। হবে 302 স্যার। মানে যদিও 304-এর কথা বলা আছে, আসলে 302 304 হওয়ার কোনো সুযোগ নেই। এটা 300, মাথায় যেহেতু আঘাতটা করেছে 302 হবে। যদি পিঠের শরীরের অন্য কোনো জায়গায় আঘাত করতো তাহলে কথা ছিল, কারণ দেখে শুনে তুমি মাথায় আঘাতটা করেছো, আর জানো যে মাথায় আঘাত করলে সে মারা যেতেও পারে। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার, 302 হবে, খুনের উদ্দেশ্যে। ক তার বন্ধু ক্ষয়ের নাবালিকা বোনকে বিবাহ করিবার প্রলোভন দিয়ে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। ক্ষয়ের বোন অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ক তাকে নিয়ে গোপনে একটি শহরে চলে যায় এবং পতিতালয়ে বিক্রি করে দেয়। এটা কোন ধারার অপরাধ? কোন ধারার অপরাধ? কোন ধারার অপরাধ এটা? স্যার প্রথমে আসবে নারী শিশু 9-1, তারপরে পতিতালয় বিক্রি স্যার, এটা না, এখানে মানব তোমার অপরাধ স্যার 10 অনেকগুলো ধারা স্যার। হয়েছে। এখানে পেনাল কোডে যায়, এখানে প্রথম হলো 9-1 ধারা হবে, ভালো কথা। আরো তো আছে, আরো আছে না? মানব পাচার আইনে হবে না একটা? মানব পাচারে 11 ধারা হবে স্যার। পতিতাবৃত্তি করিবার উদ্দেশ্যে কোন নারীকে পাচার করা, জি স্যার, মানব পাচারে 11 আছে। তাহলে কোন ধারা আসবে? মানব 11 পাচারে আসবে 11। স্যার। 11 মানে তাহলে এখানে বিবাহের প্রলোভন দেখি অবৈধ 9-1 অন্তঃসত্ত্বাকে নিয়ে গোপনে, তাহলে কোনটা ধারা হচ্ছে? একটা হলো 9-1 এবং মানব পাচার প্রতিরোধ আইনে, অপরাধ দমন আইনে কত ধারা? 11 ধারা স্যার। 11 ধারা। 11 ক খ ও গকে, ক খ ও গকে চয়ের বাড়িতে দস্যুতা করিবার জন্য প্ররোচনা দেয়। ক খ গ ও চ, আচ্ছা, সে মতে খ গ ও চ, খ এবং গ চয়ের বাড়িতে দস্যুতা করেন এবং চকে খুন করেন। মানে প্রশ্নটা হলো এরকম, ক নামক ব্যক্তি খ এবং গকে চয়ের বাড়িতে দস্যুতা করিবার জন্য প্রয়াস, কে দিলেন? ক নামক ব্যক্তি খ এবং গকে বলে যে তোমরা চয়ের বাড়িতে দস্যুতা করবা। সে মতে খ এবং গ চয়ের বাড়িতে দস্যুতা সংগঠন কালে চকে খুন করে। এক্ষেত্রে ক এর অপরাধ কি, খ এবং গ এর অপরাধ কি? কয়ের স্যার 111/302, আর ওই ক গয়ের হবে 302। তার হলো 392/302। না, এখানে কি বললা তুমি? 392/302। একজনের অপরাধ না, না, হবে, একজনের অপরাধ হবে দস্যুতার প্ররোচনায়, আর একজনের অপরাধ হবে খুন, নাকি? কোন? কোনটা? জি স্যার, একজনের অপরাধ 302 আর একজনের হবে 111। সে যে দস্যুতা করতে প্ররোচনা বলছে, দিচ্ছে। সে দস্যুতা করতে বলছে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এখন কথাটা হলো দস্যুতা করতে গিয়ে বাধাপ্রাপ্ত হলে একজন লোকের মৃত্যু হতে পারে, এখানে কি হতে পারে? তার মানে 300। 302, 111 নাকি? জি স্যার, 111/302। আর দস্যুতার বিষয়টি যে আছে, দস্যুতা করাকালে স্যার মৃত্যু যখন দস্যুতা করা গেলে, যখন মৃত্যু ঘটে যাবে তখন তো আর দস্যুতা থাকবে না। 302 ওটা 394 হবে ওখানে। যাই হোক, এটা প্রশ্ন না আসুক। রাত্রিবেলা খ শত্রুতাবশত ক এর বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। ওই সময় ক ঘটনা দেখে খ এর প্রতি বন্দুকের গুলি ছোড়ে।
কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পথচারী মারা যায়। এক্ষেত্রে তার অপরাধ কি? যে গুলি করেছে তার অপরাধ কি? স্যার এর কোনো অপরাধ হবে না, 103 ধারা মোতাবেক সে সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকারী। তা সে তার গুলিতে সে তো মারা যায়নি, মারা গেছে আরেকজন। 106 অনুপাতে এত সহজ না 106 না তার না না, ক্ষেত্রে। ছয় হবে না। 203 106 ধারায় সে অপরাধী। কোন ধারা হবে? 304 ধারায় অনুযায়ী সে অপরাধী হবে, কিন্তু এখানে উত্তর লেখছে তার কোনো অপরাধী হবে না। আমার কথা বুঝতে পারছো? স্যার প্রশ্নটা আরেক বলেন স্যার। শোনো, প্রশ্নটা হলো, রাত্রিবেলা খ নামক ব্যক্তি শত্রুতা বশত কয়ের বসত ঘরে আগুন ধরাইয়া দেয়। ওই সময় ক ঘটনা দেখে ক্ষয়ের প্রতি গুলি ছোড়েন, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গ মারা যায়। অর্থাৎ একজন ব্যক্তি দেখলেন তার বাড়িতে কয়েকজন ব্যক্তি আগুন ধরিয়ে দিয়েছেন। সে এই ঘটনা দেখে তার কাছে থাকা পিস্তল দিয়ে বা বন্দুক দিয়ে সে গুলি ছোড়ে কাকে? যারা আগুন লাগিয়ে দিচ্ছে তাকে। কিন্তু তারা মারা না গিয়ে মারা গেল কে? নিরপরাধ ব্যক্তি। এক্ষেত্রে তাদের অপরাধ হবে কি হবে না? কার? যে গুলি করেছে তার। হবে স্যার 304 এর ক ধারা হবে, অবলাজন্তুর কারণে মৃত্যু স্যার। এটা অবহেলা হবে না, এটা 304। কেন বল? এটা অবহেলা হবে না, 304ই হবে এটা। কারণ হলে স্যার হবে স্যার। কারণ না, এখানে 304-এর কথাটা এখানে সে সরাসরি বলছে যে তার অপরাধটা হবে না, 97 ধারা ইত্যাদি দিয়ে রাখছে। 106 ধারায় তার কোনো অপরাধ হয় নাই। আমি এই জন্য কথাটা বলি, 106 ধারা কাদের জন্য বলা আছে? 106 ধারা কি সম্পত্তি রক্ষার জন্য না দেহ রক্ষার জন্য প্রযোজ্য? কোনটা? দেহ রক্ষার জন্য স্যার। এই লোকটাকে আমি কিভাবে বোঝাবো? একটা ছেলে এরকম একটা বই পড়ার পরে পরীক্ষার হলে গেছে, এরকম প্রশ্ন আসছে, সে তো লাভ দিয়ে বলবে যে প্রশ্নটা খুব সুন্দর হলো। আমার কথা কি বুঝতে পারছো? স্যার এই জিনিসগুলো বুঝতে হবে, এই জিনিসগুলো আমরা মানে ভুলগুলো আমাদের সংশোধন করলে আমার মনে হয় আমরা ভালো রেজাল্ট করতে পারবো, বাদ বাকি আল্লাহ ভরসা। ক দেখো, প্রশ্নটা পরীক্ষায় আসছিল গতকালকের পরশুদিনের পরীক্ষায়। ক তাহার স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে 1 বছরের শিশুপুত্র সহ নদীতে ঝাঁপিয়ে পড়েন। জেলেরা ককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করিলেও শিশুটি মারা যায়। এক্ষেত্রে কয়ের অপরাধ কি? এখানে দেখা যাচ্ছে ক তার স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে, অবধ শিশুপুত্র সহ নদীতে পড়ে গিয়েছে, কিন্তু ক বাঁচিয়া গিয়া পেনাল কোডের 390 ধারায় দণ্ডনীয় অপরাধ আমলে আসিয়াছে এবং শিশুপুত্রটি মারা যাওয়ায় তার বিরুদ্ধে 302 ধারা প্রযোজ্য হবে। এটা আসার কোনো সুযোগ নেই, কারণ ওই নারীটি জানে যে এই শিশুটিকে নিয়ে লাভ দিলে শিশুকে বাঁচার কোনো সুযোগ নাই। তা কোনো ব্যক্তি যদি বাঁচার কোনো সুযোগ নাই মর্মে এরকম চিন্তাধারা করে কোনো কাজ, কোনো আঘাত কিংবা কোনোভাবে কোনো ব্যক্তিকে হত্যা করেন বা আঘাত করেন, তাহলে সেটা কি 304 হবে না 302 হবে? 302 হবে স্যার। 302 হবে স্যার। 302 এখন তুমি তো 304 করে রাখছো। আবার কি লেখছে দেখো, যদি সে আত্মহত্যার পথ বাঁচিয়ে নিয়েছিল সে তো স্বামী পেনাল করে 306 ধারা আওতায় আসিতে পড়িত। এক্ষেত্রে এত কাহিনীর তো দরকার নেই, এখানে নারীটির কথা বলা হয়েছে। এখানে তো চাওয়া হয়নি তার স্বামীর কি অপরাধ। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্বামী কি তাকে আঘাত করেছে তাও বলা নাই। অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যার, সে যদি আত্মহত্যা করে ফেলতো স্বামীর বিরুদ্ধে 306 ধারায় ব্যবস্থা নেওয়া যেত, কিন্তু সে তো আত্মহত্যা করতে পারে নাই, বেঁচে গেছে। তা বেঁচে গেলে আত্মহত্যার প্রয়োজনকারীর অপরাধ তো এখানে সুযোগ নেই, আছে নাকি? না না স্যার। স্যার। এগুলা কি পাগল? আত্মহত্যার প্রয়োজনা, আত্মহত্যা কখন বলা হয়? যখন কি সে কাজটা কমিট করতে পারে তখন আত্মহত্যা বলে প্রমাণ হয়। 306 কখন আসে?
যদি মারা যায় তখন, নাকি? জি জি স্যার। স্যার। কিন্তু মারা না গেলে 306 আসার সুযোগ হবে না আছে? না স্যার। তো যে ব্যক্তি আত্মহত্যা করতে গিয়ে বাইচে গেছে, তো যার প্ররোচনা সে প্ররোচিত হয়ে আত্মহত্যা করতেছিল, তাকে কি 306 অভিযুক্ত করা যাবে? না স্যার, যদি না মৃত্যু স্যার, হয়তো হবে না। তাহলে এখন তোমরা কি করবা? তোমরা তো মনে করো মুখস্থ করে এটা গেছো, কিভাবে তোমরা পাস করবা? ওই হ্যাঁ, জন্য স্যার ওই সমস্ত গাইড পড়া বাদ দিয়ে শুধু মেইন বুক, পুলিশ হ্যান্ডবুক এই জন্য পড়তেছি। মেইন বই পড়বা। মেইন বই পুলিশ হ্যান্ডবুকের কোনো বিকল্প নাই, এটা পড়বা। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আহ ক উত্তেজিত হয়ে ক্ষয়ের প্রতীকগুলি তার পিস্তল তাক করে ট্রিগার চাপে ধরেন, কিন্তু চেম্বারে গুলি না থাকায় খ বেঁচে যায়। ক নামক ব্যক্তি উত্তেজিত ভাবে খকে হত্যা করার উদ্দেশ্যে তার ট্রিগার চাপ দেন, কিন্তু সেখানে গুলি না থাকায় খ বেঁচে যান। এক্ষেত্রে কয়ের অপরাধ কোন ধারায়? 307 ধারা অপরাধ। 7 ধারা। 307 খুনের চেষ্টা। চেষ্টা। অবৈধ সম্পর্কের কারণে ক তার স্বামী খকে হত্যা করিবার জন্য প্রেমিক গকে উৎসাহিত করেন। রাতে স্বামী ঘুমালে ক দরজা খুলে দেন, গ ঘরে ঢুকে তার খকে হত্যা করেন। ক ঘরের মেঝেতে রক্ত পানি ধুয়ে ফেলেন। গ এবং ক্ষয়ের লাশ সরিয়ে ফেলেন। গ ক্ষয়ের লাশ সরিয়ে ফেলেন। কার কি অপরাধ? এখানে কথাটা হলো যে একজন নারী তার প্রেমিকের সহায়তায় তার স্বামীকে হত্যা করে স্বামীর মৃতদেহটি পুঁতে ফেলেন, নাকি? মানে মাটির নিচে জি লুকিয়ে স্যার। ফেলেন। এক্ষেত্রে নারীটির অপরাধ কি, তার প্রেমিকের অপরাধ কি? কি অপরাধ সংঘটিত হয়েছে? খুন হয়েছে। আলামত লুকিয়ে ফেলা হয়েছে, 201 ধারায় অপরাধ হয়েছে, নাকি? জি স্যার। জি জি স্যার। স্যার, 201 আর 302। 302। আর স্ত্রীলোক যে বলেছিল আমার স্বামীকে মেরে অসুবিধা নেই, সে কোন ধারায় অপরাধী হবেন? 34। ওর 34। তার মানে 302, 201/34, নাকি? জি স্যার। এগুলো আলোচনা করতেছি কি, দেখো তোমাদের পরীক্ষা আসবে। ক নামক ব্যক্তি গকে খুন করিবার জন্য খকে প্ররোচিত করে, কিন্তু খ কাজটি করতে অস্বীকার করে। কোন ধারায় অপরাধ? গ নামক 115 ব্যক্তি করে 115। স্যার গ ওই নামক ব্যক্তি খকে হত্যা করিবার জন্য গকে প্ররোচিত করে, গ কাজটি করতে অস্বীকার করে। কোন ধারায় অপরাধ? 109 ধারা স্যার। কিসের এটা 109? যে প্রয়োজনে 115 স্যার। 115। সঠিক উত্তর 115। 115। 115 108 স্যার। তো উদাহরণ, 115। জি স্যার। আচ্ছা, চয়ের বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য ক নামক ব্যক্তি খকে প্ররোচিত করে। কয়ের প্রয়োজনায় খ চয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেয়, সাথে তার সম্পত্তি চুরি করে। এক্ষেত্রে কার কি অপরাধ? স্যার, যে প্ররোচনা দিছে সে হবে 111/86। হ্যাঁ, যে কাজের কথা বলা হয়েছে সে কাজ না হয়ে যদি ভিন্ন কোনো কাজ অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে প্রয়োজনের দায় দায়িত্ব কত ধারা? 111 স্যার। 111। তাহলে আগুন লাগালো, যে যে আগুন লাগিয়েছে সে হলো 436 ধারায় অপরাধ করবেন। আর যে প্রয়োজনা দিয়েছেন কোন ধারায়? 111 111। আর সেখানে যদি চুরি হয়ে থাকে, তাহলে যে এটা চুরি দায় করছে দায়িত্ব তার নেবে। যে করছে তার তাহলে 436, 111, এবং যে চুরি করছে সে 436 এবং 380। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। কটা কি বুঝতে পারছো? স্যার। প্রয়োজনা দিয়েছে স্যার, আগুন প্ররোচনা লাগার, দাতার সেটা শুধু একটা অপরাধ হবে না স্যার, শুধু আগুনে পড়া অপরাধ। আগুনে পোড়াইছে এবং ইয়া করছে, তো সে চুরি করছে। তো যে চুরি করছে আগুনে পড়েছে তার জন্য দুটা। যে প্ররোচনা দিয়েছে তার শুধুমাত্র আগুনে পড়ার জন্য প্ররোচিত অপরাধ, প্ররোচনা প্ররোচনাকারী হিসেবে। তাহলে 436/111। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ক
নিজেকে খ বলে মিথ্যা পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ক্ষয়ের নামে প্রবেশপত্র গ্রহণ করেন এবং ক্ষয়ের নামে প্রশ্নপত্র লিখে এবং সই করে দেন, এটা কোন ধারার অপরাধ? পাবলিক পরীক্ষা আইনে স্যার 3 ধারা ধারা। অপরাধ। সাজায় গুজায় লিখতে পারবে এগুলো? সরাসরি দিয়ে দিব স্যার, এগুলো তো ভাই পড়া নাই স্যার। না, সরাসরি তোমাকে লিখতে হবে যে পাবলিক পরীক্ষার আইনে এততে উল্লেখ করা আছে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির নামে সে নাম নিয়ে বা প্রতারণা করিবার উদ্দেশ্যে সে যদি নিজেকে সেই ব্যক্তি বলে পরীক্ষা দেয়, তাহলে সে এই ধারায় অপরাধ করবে। আলোচ্য প্রশ্নে সে এই ব্যক্তি না হয়ে এই ব্যক্তির নামে পরীক্ষা দেওয়া এই ধারায় অপরাধ করেছে। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। তো তুমি সরাসরি লিখে দিলা এই ধারায় অপরাধ করতে 1 লাইন, তোমাকে নাম্বার দিবে এখানে? তাহলে তো তোমার খাতা নেওয়ার দরকার নেই, জি স্যার, ঠিক আছে। নাকি? জি স্যার, সাজাই গুজাই লেখা। আচ্ছা, আহ ডাকাতি করিবার সময়ে জলিল নামক একজন ডাকাত গৃহকর্তার দায়ের কোপে মারাত্মক জখমপ্রাপ্ত হয়। ডাকাতি শেষে অন্য ডাকাতরা জখমকে নিয়ে যাওয়া বিপজ্জনক চিন্তা করে তাকে হত্যা করে। এটা কোন ধারার অপরাধ? 396। 396 ধারা অপরাধ। 396 ধারা। তার মানে এখানে কি বলা আছে? এখানে বলা আছে সহযোগী ডাকাত না হইয়া যদি অন্য কোনো হত্যা করিত। এখানে কথাটা একটু অন্যরকম। এখানে 396 ধারা, ডাকাত দল ডাকাতি করে যাওয়ার পথ সুগম করিবার উদ্দেশ্যে যদি কাউকে হত্যা করে তাতে তাদের লোকেও কেউ, এটা 396 ধারা, নাকি? জি স্যার। জি স্যার। কিন্তু গাইডে লেখা আছে 302 ধারা। এখন কি কোনটা তুমি দিবা? তিনশো 96 দেবো স্যার, 302 তো এটা ডাকাতের উদ্দেশ্যে আসবে না। ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তিকে হত্যা করার জন্য গুলি ছোড়েন, কিন্তু গুলিটি খকে না লাগে গকে লাগে, এক্ষেত্রে কয়ের অপরাধ কোন ধারায়? 302 302 তিনশো ধারা। অনেক গাইডে 304। কিন্তু অনেক গাইডে কিন্তু 301 ধারা দেওয়া আছে। 301-এ বলছে এই ধরনের অপরাধ যেন নরহত্যা হবে না, এটা খুন বলে গণ্য হবে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। যাই হোক, আচ্ছা, গয়ের গৃহে চুরি করিবার জন্য ক খকে প্ররোচিত করে। মতে খ গয়ের গৃহে চুরি করে এবং গয়ের কন্যাকে ধর্ষণ করে, কোন ধারায় অপরাধ? স্যার 111 আর 9-1। 9-1। কিন্তু চুরি তো হয় না এখানে, যা করা প্রয়োজন নাই আমাদের। কয়েকজন পাখি শিকারী তার বন্দুক নিয়ে কোনো বিলে পাখি শিকার করার জন্য গুলি ছোড়েন, সে গুলিতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যায়, কোন ধারায় অপরাধ তার? 304 ক। দেখো, পাখি শিকার করার জন্য গুলি করেছে, পাখি কিন্তু শিকার হয় নাই। এখানে বন্যপ্রাণী আইন অমুক আইন তমুক আইন আসার কোনো সুযোগ নাই। যাই হোক, আমরা মোটামুটি কিছু বিষয় আমরা আলোচনা করলাম। ক ডাকাতির অভিযোগ থানায় এজাহার দাখিল করেন, কিন্তু সেই এজাহারে স্বাক্ষর করতে অস্বীকার করেন, কোন ধারায় অপরাধ করছেন? 180। 380। ক ধারা? 180। পেনাল কোড 180 প্যানেল কোড 180 180। স্যার। আচ্ছা, ক নামক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে খকে হত্যা করার উদ্দেশ্যে শারীরিকভাবে নির্যাতন করেন, ফলে অর্থাৎ অনাহারে রাখে, ফলে সে মারা যায়, এটা অপরাধ কোন কোন ধারা? স্যার? হ্যাঁ, 302 স্যার, 302। আচ্ছা। খ একজন যুবতী ক নামক এক যুবক প্রেমে প্রত্যাখ্যাত হয়ে
ক্ষয়ের শরীরে অ্যাসিড নিক্ষেপের হুমকি দেয় এবং পরে একদিন সুযোগ মতো ব্লেড দিয়ে ক্ষয়ের মুখমণ্ডল বিকৃতি করে। এটা কোন ধারার অপরাধ? অ্যাসিড অপরাধ দমন আইনের 5 ধারা। না, এখানে বিষয়টি হবে না অ্যাসিড না অপরাধ। না ওটা না। এখানে অ্যাসিড অপরাধ দমনের আঘাত কোনো হবে অপরাধ স্যার। এখানে নেই। এটা অ্যাসিড পেনাল কোড নিক্ষেপের এটা পেনাল এটা কোডের প্যানাল করে 506 ধারা এবং পেনাল কোডের 326 ধারা। জি স্যার। অ্যাসিড স্যার নিক্ষেপের হুমকি। প্রশ্নটা খ, একজন যুবতী, ক নামক এক যুবক তার প্রেমে প্রত্যাখ্যাত হয়ে সে কি করে, তাকে অ্যাসিড নিক্ষেপের হুমকি দেয়। এরপরে সে একদিন একা পেয়ে ব্লেড দ্বারা তার মুখমণ্ডল বিকৃত করেন। সেটাই বুঝতে পারছো? ঠিক আছে। জি স্যার বুঝতে পারছি। আমি বুঝি অ্যাসিড দিয়ে করছি। যাই হোক, আমরা আর না করি, একটু পরে আবার যেতে হবে, কারণ সকালে আমাদের আরেকটা ক্লাস আছে। আমরা অনেকগুলো বিষয় আমরা আলোচনা করলাম মোটামুটি। এই জিনিসগুলো খেয়াল রাখবা। শেষের পথেই, হ্যাঁ শেষই হয়ে গেছে। একটা প্রশ্ন আলোচনা করি। কোন এক সুন্দরী রমণের লাশ কবর থেকে উঠিয়ে ক নামক ব্যক্তি তার সাথে যৌন কাজ করেন এবং তার হাতের একটি আংটি খুলে নিয়ে যায়। এটা কোন ধারার অপরাধ? 160। 397। 297। আর তার কাছ থেকে যে মালামাল চুরি করে নিল? 460। 404 স্যার। 404। 404। যাক, এগুলো আমরা মোটামুটি আলোচনা করলাম সংক্ষেপে, খুব সংক্ষেপে। কারো কিছু বলার থাকলে বলতে পারো। আমার আরেকটা ক্লাস আছে, সেখানে অনেক কিছু আছে, ওদেরও পরীক্ষা যেহেতু। বলো। স্যার আমার প্যানেল কোড 212 আর 216 একটু স্যার। 216 তো বলেই দিলাম, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ যেগুলো আছে সেই সকল অপরাধের কোনো আসামিকে যদি কোনো ব্যক্তি আশ্রয় দেন, এখানে বলা আছে সাজাপ্রাপ্ত, আদালতের নির্দেশ আছে যেটাতে। আর 212-তে আদালতের নির্দেশ নাই। 212 মামলার আসামি, 216 হলো পরোয়ানার আসামি। বিষয়টা ক্লিয়ার? স্যার 216 তো স্যার লেখা আছে স্যার, যে অপরাধী হাজত হতে পলায়ন করেছে অথবা যে অপরাধীকে গ্রেপ্তারের আদেশ দেওয়া হয়েছে তাকে আশ্রয় দেন। ওয়ারেন্টে আসামি গ্রেপ্তার আদেশ দিছে না? জি স্যার, জি স্যার। হাজত থেকে পলায়ন অথবা যাকে গ্রেপ্তার করা, ওয়ারেন্ট কাকে দেয়? ওয়ারেন্ট কি জন্য দেওয়া হয়েছে? আমার কথা কি বুঝতে পারছো? স্যার ওই যে প্রেমিকের সহায়তায় যে স্বামীরে হত্যা করলো স্যার, এখানে 114 আসবে কিনা ওই নারীটির জন্য স্যার? এটা প্ররোচনা দাতা যদি ঘটনাস্থলে উপস্থিত থাকেন 114 আসবে না, তার ইচ্ছা ছিল সে মারা যাক। বুঝতে পারছো? এটা 34 ধারা আসবে। 34-এর সাথে 114 কোনো মিল নাই। আমার কথা বুঝতে পারছো? জি স্যার, এটা আর কারো কিছু নাই? তো আমরা শেষ করি, সকালে ক্লাস আছে, যত সময় চলে আসবা। ধন্যবাদ সবাইকে।